সাদিব, আই থিঙ্ক তুই এবার বেশি বেশি ভেবে ফেলছিস। নিজের কাজে মন দে, অন্যের বিষয়ে দখলদারি না করাই ভালো। যার কাজ তাকেই করতে দে, তোরা তো না ভাবলেও চলবে। সাদিব ভাইয়া আকাশসম বিষয় নিয়ে কৌতূহলী কণ্ঠে বললেন, মানে? তোর কথা আমি ঠিকমতো বুঝতে পারছি না নীল, যা বলার ক্লিয়ারলি বলবি। নীল ভাইয়া ফাঁস করে নিঃশ্বাস ফেলে আমার মুখের দিকে তাকালেন। একনিষ্ঠ পলকহীনতায় আটকে রইল ওনার দৃষ্টিকোণ। সেই অবস্থাতেই উনি সাদিব ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তারাকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তোর নেই। ওকে নিয়ে ভাববার জন্য ওর প্রিয়জনেরা আছে, তাই ওর জন্য তারাই যথেষ্ট, তোরা তো টেনশন না করলেও চলবে। সাদিব ভাইয়া অবাক কণ্ঠে বললেন, মানে কি? তোর কথা আমি বুঝতে পারছি না নীল। তারার হেল্প করলে প্রবলেমটা কোথায়? নীল সাদিব ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন, অতঃপর উনি ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বললেন, না বোঝার মতো তো কিছু বলিনি আমি। তুই তারার দেবর হোস, দেবরের দায়িত্বটুকু পালন করবি। ওর গার্জিয়ানের রেসপন্সিবিলিটিটা তুই ওর হাজব্যান্ডের উপরই ছেড়ে দে। তোর জন্য এটাই বেটার অপশন। কথাটা শোনা মাত্রই সাদিব ভাইয়া যেন আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ল। চোখ বড় বড় করে প্রশ্নবিদ্ধ চাহনিতে নীল ভাইয়াকে দেখল। আকাশময় বিষয় নিয়ে ভাইয়া বললেন, হোয়াট ননসেন্স নীল, এটা কি ফান করার টাইম? আজগুবি কী সব বলছিস? নীল ভাইয়া ভাবলে সিন হয়ে বললেন, আমি মোটেও ফান করার মুডে নেই সাদিব। আমার ফেস দেখে তুই নিশ্চয়ই এটা বুঝতে পারছিস। আর আজগুবি কথাবার্তা নিলয় আহমেদের মুখে সাজে না। যা বলেছি সত্যি বলছি। সাদিব ভাইয়া কাপা কাপা গলায় বললেন, লিটিল স্টারের বিয়ে কার সাথে হয়েছে নীল? আর কবে হয়েছে এটা? ওর হাজব্যান্ডকে? নীল ভাইয়া গমগমে কণ্ঠে বললেন, মাত্র 6 দিন আগেই তারার বিয়ে হয়ে গেছে সাদিব। ওর হাজব্যান্ড তোর সামনেই বসে আছে, তার নাম নিলয় আহমেদ নীল। সাদিব ভাইয়ের দিকে চোখ পড়তেই ভয় পেয়ে গেলাম আমি। ভাইয়ার চোখ জোড়া লালাভ হয়ে উঠেছে, মণিজোড়া যেন এক্ষুনি খুলে পড়ে যাবে। সারা চেহারার অবস্থা বিধ্বস্ত, হতবিহল হয়ে গেছেন সাদিব ভাইয়া। উনি নীল ভাইয়ের দিকে গভীর মনোযোগে তাকালেন। কেউ যখন অনেক বড় শখ খাওয়ার পর তার মুখ চোখ যেমনটা দেখায়, সাদিব ভাইয়ের মুখ চোখও ঠিক তেমনটাই দেখাচ্ছে। অবলীলায় প্রকাশ পাচ্ছে সাদিব ভাইয়া খুব বাজেভাবে শকড হয়েছেন। নীল ভাইয়াকে দেখার পর উনি সরাসরি আমার ওপর দৃষ্টি স্থির করলেন। সাদিব ভাইয়া আহত চাহনিতে দেখছে আমায়, যেন ওনার ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। চোখ জোড়াতে গভীর হতাশা, একরাশ বিষণ্ণতা, হেরে যাওয়ার সংখ্যা। সাদিব ভাইয়া দৃঢ় কণ্ঠে নীল ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, কথাটা কি সত্যি ছিল নীল? তারাকে তুই বিয়ে করেছিস? নীল ভাইয়া অবিশ্রান্ত কণ্ঠে বলল, মিথ্যে যে আমি বলি না তা তোর সে ভালো কেউ জানে না। ব্যাস। সাদিব ভাইয়ার একটা টু শব্দ পর্যন্ত করলেন না। আনমনা হয়ে প্রাণহীন বসে রইলেন কিছুক্ষণ সেখানেই। অর্ডার করা খাবারগুলোর কিছুই খাওয়া হলো না আর। হঠাৎই ব্যস্ততা দেখিয়ে ওখান থেকে নিয়ে চলে এলেন আমাদের নীল ভাইয়া। আসার সময় সাদিব ভাইয়াকে বলেও এলেন, সময় পেলে আমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসিস, আড্ডা দেব অনেকক্ষণ। আজ হাতে সময় নেই ভাই, সাবধানে থাকিস। সায়রা ভাবি ঠিক একই ধরনের কথা বলল। নীল ভাইয়া আমায় ইশারা করে সাদিব ভাইয়াকে কিছু বলতে বলায় আমিও হাসি মুখে ওনাকে বললাম, ভাইয়া বেড়াতে যাবেন কিন্তু সাবধানে থাকবেন। আমার যদি কোনো হেল্প লাগে তো অবশ্যই আপনাকে জানাবো। ভালো থাকবেন আপনি। জবাবে শুধু বিপন্ন চাহনিতে তাকিয়েছিল সাদিব ভাইয়া। নীল ভাইয়া একগাল হেসে আমার হাতটা ধরে ওখান থেকে আমায় নিয়ে আসলেন। আমি হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকিয়ে দেখছিলাম চেয়ারে বসে থাকা ছেলেটি ঠিক একইভাবে ঘোলা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কয়েক সেকেন্ড পর আফসা হয়ে গেল ভাইয়ের মুখ। তারপর আমার দৃষ্টিসীমা থেকে অনেকটা দূরে চলে গেল সে। বুঝলাম আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি। আসার পথে সারা রাস্তায় শুধু একটা কথাই ভেবেছি, উচ্ছ্বাসিত মুখটা হঠাৎ শোকের আদলে বদলে কেন গেল? কেন সাদিব ভাইয়া পাল্টে গেল এক মুহূর্তে? ঠিক কোনো দারুণ যন্ত্রণা নিংড়ে নিল ছেলেটার মুখের হাসিকে। আমার আর নীল ভাইয়ের বিয়ের কথা শুনে কেন তার মুখে হাতছানি দিল এক পশলার দুঃখ। বাসায় পৌঁছে ভেতরে ঢুকতেই পিলে চমকে গেল আমার, হাত পা কাঁপতে থাকলো পুরো দমে। কারণ আমার সামনে আমার মা জননী রণচণ্ডী রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে ভয়ে অটোমেটিক গলা শুকিয়ে গেল আমার। না জানি কত ডর্জন জ্বর আজ জুটবে কপালে। ঢোক গিলে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছি ড্রয়িংয়ে। আমার সামনে এখন মামনি, মামাই, সায়রা ভাবি, নীল ভাইয়া আর আম্মু দাঁড়িয়ে আছে। জানি না আমার কি অবস্থা করবে আম্মু। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ধুরু ধুরু বুক নিয়ে। আম্মু আমার সামনাসামনি এসে দাঁড়ালেন। রাগী কণ্ঠে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কোথায় ছিলি তুই এই 3 দিন? আমি চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকলাম মাথা নিচু করে। কি বলবো, ভয়ে গলা থেকে কথা বের হচ্ছে না। আম্মু সজোরে চিৎকার করে বললেন, তারা আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে, উত্তর দে। আম্মুর চিৎকারে হালকা কেঁপে উঠলাম। সিচুয়েশনটা বড্ড ক্রিটিক্যাল।
কে বাঁচাবে আমায় আম্মুর হাত থেকে? আম্মু আবার চিৎকার করে বললেন, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কোথায় ছিলি তুই এতদিন? লজ্জা করে না তোর বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমাদের বাড়ির মান সম্মান ডুবিয়ে এখন আবার বেশরমের মতো দাঁড়িয়ে আছিস? কোথায় ছিলি তুই? কার বাড়িতে ছিলি বল? আম্মু আমি। হ্যাঁ বল, তুই কি? আম্মু। করছিস কেন? সত্যি বলতে পারছিস না তো যে তুই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিলি? তোর ভাই ঠিক করা কোনো বাড়িতে 3 দিন থেকে এসেছিস। শেষ পর্যন্ত নীল তোকে ওখান থেকে জোর করে নিয়ে এসেছে, নয়তো তুই সেখান থেকে আসতিস না। আমার লজ্জা হচ্ছে তোর প্রতি। বাড়ি থেকে পালানোর আগে একবারও ভাবলি না আমাদের কথা? তোকে কি এই শিক্ষায় বড় করেছিলাম আমি? আমি কাঁপতে কাঁপতে বললাম, আম্মু আমি। আম্মু কেঁপে উঠে চেঁচিয়ে বললেন, আবার করছিস? তোকে তো আমি আজ মেরেই ফেলবো। এটা বলেই আম্মু আমায় মারতে হাত তুললেন। আমি তৎক্ষণিক ভয়ে চোখ বুজে ফেললাম, আর চোখ বোঝা অবস্থায় নীল ভাইয়ের গলার স্বর শুনতে পেলাম। উনি শক্ত গলায় আম্মুকে বললেন, ফুপ্পি, এবার কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করছো। আম্মু রাগী সুরে বললেন, কেন নীল? আমি কি লিমিট ক্রস করছি? আমি কি আমার মেয়েকে শাসন করতে পারি না? নীল ভাইয়া শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ ফুপ্পি, তুমি তোমার মেয়েকে শাসন করতে পারো বলে এতক্ষণ আমি তোমাকে কিছু বলিনি। কিন্তু তাই বলে আমার সামনেই তুমি আমার বউয়ের গালে হাত তুলবে? তা তো হতে পারে না। সরি টু সে ফুপ্পি, আমি তোমায় সেই অধিকারটা দেইনি। তুমি বোধহয় ভুলে গেছো তোমার মেয়ে এখন বিবাহিত। বিয়ের আগে যা হওয়ার তা হয়েছে। ওকে তুমি তোমার মতো করে শাসন করেছো, বাট সিস্টেম এখন বদলে গেছে। আল্লাহ তালার পর এই পৃথিবীতে ওর প্রতি সবচেয়ে বেশি অধিকার আমার, কারণ আমি ওর স্বামী ফুপ্পি। আমার বউকে আমি মারবো, কাটবো, আদর করব, শাসন করব, যা খুশি করব। এ বিষয়ে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। আর তাই তুমিও ওকে মারতে পারো না ফুপি। বউটা যখন আমার, তখন আমাকেই ভালো খারাপ বিচার করতে দাও। শাসনটা না হয় আমি করে নেব, বাট তুমি না। মা হিসেবে তুমি ওকে শাসন করবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে ওর গায়ে হাত তোলার চেষ্টা এ জীবনে দ্বিতীয়বার আর করো না। একটু থেমে, তারা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, আর কিভাবে এসেছে তার সবটাই আমি জানি পপ্পি। ওকে আমি ঘুরতে পাঠিয়েছিলাম, ওর বন্ধুর বিয়ে ছিল। তোমায় বললে তুমি তো ওকে যেতে দিতে না, তাই আমি বারণ করেছিলাম তোমাকে বলতে। আমি তারাকে শিশির ভাইয়ের সাথে পাঠিয়েছিলাম, আর বিয়ে মিটে যাওয়ার পর ওকে আবার নিয়ে এসেছি। ও পালিয়ে কোথাও যায়নি, তুমি ভুল জানো। অতঃপর নীল ভাইয়া সকলের উদ্দেশ্যে বললেন, আমি চাই না এ ব্যাপারে তোমরা কেউ তারাকে আর একটা কথা বলো। আশা করি সবে বুঝতে পেরেছ। নীল ভাইয়া খুব নরম কণ্ঠে আম্মুকে বললেন, সরি ফুপি, আমি তোমার সাথে রুটলি কথা বলতে চাইনি। আজ থেকে যেও, আমাদের সবার ভালো লাগবে। তারা ফুপ্পির সাথে কথা শেষ করে রুমে এসো। নীল ভাইয়া ঘরে চলে যেতেই আম্মু আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তখনও আম্মু রেগেই ছিলেন। আম্মু কপাট রেগে আদেশি কণ্ঠে আমাকে ধীরে ধীরে বললেন, আমি সব জানি, সব বুঝিও। তোর ভাগ্য খুব ভালো যে তুই এই ছেলেটার মতো স্বামী পেয়েছিস। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। যে ভুল একবার করেছিস সেটা আর দ্বিতীয়বার করিস না। জীবনে সবচেয়ে বড় ভুল করবি তাহলে। হারিয়ে ফেলিস না ওকে, নয়তো পস্তাতে হবে। তারা যা, ঘরে যা, আর আমার কথাগুলো মাথাতে রাখিস। সুখে থাকবি। আম্মুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম, আর বুঝতেও পারলাম উনি কি বুঝিয়েছেন। নীল ভাইয়ের আচরণে আমি রীতিমতো অবাক। কেন আমায় বাঁচালেন উনি? কি লাভ হলো ওনার এতে? চাইলে তো উনি আমায় পর্যাপ্ত পরিমাণ বকা খাওয়াইতে পারতেন, তবু আমায় বাঁচালেন কেন? না, ঘরে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে হবে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও, রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি? আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না। গানটা শেষ করে চোখ মুছল সাদীপ। ভর দুপুরে সচরাচর কেউ কাঁদে না, কিন্তু ও কাঁদছে। অসহনীয় কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে বুকের ভেতরটা। কি করে সহ্য করবে ছেলেটা? সব শেষ হয়ে গেছে। আশা, প্রত্যাশা, ছোট স্বপ্ন, মনের ভেতরে গড়া ভালোবাসা, সব কিছু ভেঙে যাওয়া। মানুষ কি কখনো ঠিক থাকতে পারে? সহ্য করতে পারে যন্ত্রণাগুলোকে? বিছানার এক কোণে বসে শক্ত করে মাথার চুলগুলো ধরে ভেজা কণ্ঠে আত্মগ্লানি হয়ে চিৎকার করে বলল সাদীপ, কেন নীল, কেন? কোন অধিকারে আমার থেকে স্টারকে কেড়ে নিলি তুই? তুই তো জানতি সবটা, তবুও কেন আমার থেকে ওকে ছিনিয়ে নিলি নীল? কেন? তোকে জবাব দিতেই হবে নীল। তোকে এত ইজিলি ছেড়ে দেবো না আমি। জবাব তোকে দিতেই হবে। কেন আমার স্টারকে কেড়ে নিলি তুই? কোন অধিকারে? সময়টা মধ্য দুপুর। দুপুর গড়ানোর আগেই আম্মু বাড়ি চলে গেছে। তারপর খাওয়া দাওয়া করে এখন ঘরে বসে আছি। এর মধ্যে নীল ভাইয়ের সাথে আমার একবারও কথা বলার সুযোগ হয়নি।
ভাবছি নীল ভাইয়াকে সকালের ব্যাপারটা নিয়ে প্রশ্ন করব। নীল ভাইয়া ফোনে কার সাথে কথা বলতে বলতে ঘরে ঢুকলেন। আমি একটু নড়ে চড়ে বসে কান লাগালাম কথায়। জানি না কেন নীল ভাইয়া কী বলছে সেটা আমার জানতে ভীষণ ইচ্ছে করছে। আমি কান পেতে যতটুকু শুনলাম, নীল ভাইয়া কাউকে যেন বলছেন, কেন লেট হবে, 2 দিন পর কেন নয়, আমি 2 দিন পর জয়েন করলে প্রবলেম কী স্যার। যতটুকু বুঝলাম নীল ভাইয়া চাকরিতে জয়েন করার ব্যাপারে কিছু একটা বলছেন। কথা বলা শেষে নীল ভাইয়া আমার দিকে এক পলক তাকালেন, তারপর ভ্রু বাঁকিয়ে বললেন, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে কি দেখছো তুমি? মানে নীল ভাইয়া একটা কথা বলার ছিল। বলো। আপনি তখন আমাকে বাঁচালেন কেন? আপনি চাইলেই তো আমাকে মার খাওয়াতেই পারতেন, তাহলে কেন বাঁচালেন? নীল ভাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আমার চোখে ডুব দিলেন। একইভাবে খানিকক্ষণ পলকহীন তাকিয়ে থেকে আনমনে বললেন, তুমি সত্যি জানো না কেন? ওরে রাক্ষস বেটা, জানলে কি আর ঘটা করে তোকে প্রশ্ন করতাম রে? এত সেন্টি খাওয়ার কি আছে রে? টুক করে উত্তরটা দিয়ে দিলেই তো পারিস, যত সব ড্রামা। ভেতর ভেতর বেদ বাক্যগুলো আওড়ালেও ভুল করেও বাক্যগুলো মুখে আনিনি। পাগল হয়ে গেলেও আনবো না। খচ্চরটার হাতে অকালে মরার কোনো শখ আমার নেই। এখনও তো আমার বিয়ে, না না না, বিয়ে হয়েছে, তবে মনের মতো বর পাইনি। তাছাড়া বেবি টেবিও এখনও হয়নি। এত তাড়াতাড়ি কেউ মরতে চায় নাকি? নীল ভাইয়ের প্রশ্নের জবাবে আমি মাথা নেড়ে না জানালাম, মানেটা খুব স্পষ্ট, আমি কিছু জানি না। আমার মাথা নাড়া দেখে নীল ভাইয়া হতাশা ভরা শ্বাস নিলেন। অতি মোলায়েম কণ্ঠে আমাকে বললেন, তুমি আমার বউ, কথাটা নিশ্চয়ই না মানলেও জানো। আমি জবাব দিলাম না। জবাবটা দেওয়ার ইচ্ছে হলো না। উনি অধীর আগ্রহে বসে কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পরও উত্তর না পেয়ে একটুখানি হতাশ হলেন। আমার চোখের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তারা, তুমি আমার বউ। এই সত্যিটা তুমি অ্যাকসেপ্ট না করলেও আমি অ্যাকসেপ্ট করেছি, তাও একদম মন থেকে। তখন ফুপ্পির বলা কথা যদি আমি মিথ্যে বলে প্রুভ না করতাম, তাহলে সবার সামনে তোমাকে ছোট হতে হতো। আমাকে ডিভোর্স দেওয়ার জন্য তুমি বাড়ি থেকে পালিয়ে গেছিলে, এটা সবাই শুনলে তোমার ওপর খুব রাগ করতো। তোমার সম্মানের সাথে আমার সম্মান জুড়ে আছে। তারা, অ্যাজ এ হাজব্যান্ড তোমাকে সব দিক থেকে প্রোটেক্ট করা যেমন আমার ডিউটি, তেমনি এই সোসাইটিতে, ফ্যামিলিতে, সবখানে তোমার প্রেস্টিজ বাঁচানোটাও আমার রেসপন্সিবিলিটি। তোমায় আমি বাঁচিয়েছি আমার নিজের স্বার্থে। কেউ তোমার দিকে আঙুল তুললে তোমার চেয়ে 1000 গুণ বেশি সম্মানহানি হবে আমার, কারণ তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। কথা দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সব দায়িত্ব আমার। কখনো কোনো আঁচ লাগতে দেব না, কোনো কলঙ্ক তোমায় ছুঁতে পারবে না। আমি মুগ্ধ হয়ে নীল ভাইয়ের দিকে চেয়ে রইলাম। লোকটা বড় অদ্ভুত কেন? নীল ভাইয়া বিছানা ছেড়ে উঠে যেতেই আমি চট করে বলে উঠলাম, নীল ভাইয়া। উনি পেছনে ফিরে তাকে বললেন, বলো। আমি মিষ্টি করে হেসে বললাম, থ্যাংক ইউ নীল ভাইয়া। নীল ভাইয়াও ঠোঁটে এক চোট হাসি এঁকে বললেন, থ্যাংক ইউ আমার লাগবে না তারা, তোমার মুখে ভালোবাসি শব্দটা শোনার জন্য অপেক্ষা করে আসি। ওই একটা শব্দই এনাফ আমার জন্য। নীল ভাইয়া বেরিয়ে গেলেন। তারপর আমিও একদলা মুগ্ধতা নিয়ে ঘুমিয়ে গেলাম। দুপুরের ঘুম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার জন্য। ছোটোবেলা থেকেই দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাসে পরিণত হয়ে গেছে। না ঘুমিয়ে থাকতেই পারি না। আমার ঘুম ভাঙল বিকেল 4টায়। নীল ভাইয়া আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, নামাজ পড়ে হালকা কিছু খেয়ে পড়তে বসবে। নামাজ পড়া আর খাওয়া এতটুকু ঠিকই ছিল, কিন্তু তার পরের কথাটা হজম হলো না আমার। ভেবেছিলাম সারা বিকাল ভাবির সাথে গল্প করব, কিন্তু ডেভিলটা সব পণ্ড করে দিতে চাইছে। সকালেই তো কত পড়লাম, এখন আবার বিকেলেও ধ্যাত, এত টর্চার সহ্য হয় নাকি? আমি দুঃখী দুঃখী ভাব নিয়ে ঠোঁট ফুলিয়ে বললাম, নীল ভাইয়া আমি সকালে কত পড়লাম, এখন আমি পড়বো না। আমি বিকেলে গল্প করব ভাবির সাথে। নীল ভাইয়া তপ্ত কণ্ঠে বললেন, গল্প করার জন্য পড়তে বসবে না? এটা কি ধরনের ফাজলামি তারা? তোমাকে কত পড়তে হবে জানো? সবাইকে দেখো গিয়ে কিভাবে প্রিপেয়ার হচ্ছে, আর নিজেকে দেখো। তোমার মধ্যে কোনো চেষ্টাই আমি দেখি না। এভাবে চললে হবে না। আমাকে স্ট্রিক্ট হতে বাধ্য করো না তারা, ফল কিন্তু ভালো হবে না। আমি বাচ্চাদের মতো করে বললাম, আপনি তো এমনিতেই স্ট্রিক্ট নীল ভাইয়া, আরও স্ট্রিক্ট হওয়া যায় নাকি? নীল ভাইয়া কপট রাগ নিয়ে বললেন, আমি কতটা স্ট্রিক্ট হতে পারি তার কোনো ধারণা তোমার নেই তারা। সো কথা বাড়িয়ে লাভ নেই, জলদি গিয়ে ফ্রেশ হয়ে নাও। একটু পর আজান দিবে, আমি একটু কাজে মোড়ের দোকানে যাব, সেখান থেকে মসজিদে একেবারে নামাজ পড়ে ফিরে আসবো। তুমি আর ভাবি নামাজ পড়ে খেয়ে নেবে। আমি বিনত সুরে বললাম, আমি ভাবিকে নিয়ে সব খাবো নীল ভাইয়া, কিন্তু দয়া করে বিকেলের পড়াটা মওকুফ করে দিন। প্রমিস করছি রাতে পড়ে নেব। নীল ভাইয়া নির্বিকার ধ্বনিতে বললেন, রাতে তোমাকে আমি এমনিতেই পড়াবো, তাই তোমার প্রমিস করার কোনো প্রয়োজন নেই। কোনো রকম পায়তারা করবা না। আমি ফিরে এসে যেন তোমার হাতে বই দেখতে পাই। বেশি না,
45 মিনিটস পড়বে, কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম মুখস্থ করবে। কোনটা কোনটা পড়বে তা বইয়ে মার্ক করে রেখেছি। আর হ্যাঁ, ভাবিকে নিয়ে কিন্তু খাবে, কারণ ভাবিও তোমার মতো খাওয়া চোর। আমাদের 2 ভাইটার আজব এক লাগ, বিয়ে করে বউদেরকে বাচ্চাদের মতো ট্রিট করতে হয়। এই আমি গেলাম, আর যা যা বললাম সব করবে, না তো তোমার কপালে আনফর্চুনেটলি দুঃখ থাকবে। নীল ভাইয়া বেরিয়ে গেলেন। আমার ঘুমু ঘুমু ভাবটা পুরোপুরি কেটে গেছে নীল ভাইয়ের ধমকি খেয়ে। ওরে আমার সুখের জীবন, তুই কোথায় হারিয়ে গেলি রে? কার হাতে পড়লাম আমি? পিন্ডি চটকে খাবে। নামাজ শেষ করে সায়রা ভাবির কাছে গেলাম। ভাবি বসে বসে টম অ্যান্ড জেরির কার্টুন দেখছিল। ব্যাস আমিও গিয়ে সাথ দিলাম। উৎফুল্ল কণ্ঠে বললাম, হোয়াটসঅ্যাপ ভাবিজি। সায়রা ভাবি হাসি মুখে বলল, আরে দেবরানী, কি ব্যাপার? তেমন কিছু না গো, তোমার সাথে আড্ডা দিতে এসেছি, সাথে খেতেও। আড্ডার সাথে খেতেও হবে? ব্রুকুসকে। হ্যাঁ ভাবি, নীল ভাইয়া পই পই করে বলে গেছে আমি যেন তোমাকে সাথে করে খাই। তুমিও তো আমারই মতো খেতে পছন্দ করো না, তাই আমার সাথে সাথে তোমার দিকটাও তোমার দেবর দেখছে ভাবি। বাপরে, বলো কি তারা? নীল এসব বলছে তোমাকে? চোখ বড় বড় করে। হ্যাঁ ভাবি, ঠিকই বলছি। নীল ভাইয়া মামানির কাছে গিয়ে স্ন্যাক্স রেডি করে রেখেছে, তোমাকে আর আমাকে খেতে বলেছে। ভাবি একটু ভেবে কৌতূহলী গলায় বলল, আমার কি মনে হচ্ছে জানো? স্ন্যাক্সে মনে হয় সিঙ্গারা, সামোসা, পেঁয়াজু এগুলো আছে। চলো চলো গিয়ে খাই। উফ, কতদিন এগুলো খাই না বলো? ভাবির কথা শুনে আমিও খুশি হয়ে গেলাম। লাফিয়ে উঠে বললাম, হতে পারে। চলো চলো জলদি চলো, আমার সামোসা অনেক ভালো লাগে জানো ভাবি। ভাবি একগাল হেসে উঠে দাঁড়ালো। তারপর আমরা দুজন মামনির কাছে গেলাম। মামনি বাগানে বসেছিলেন। আমরা দুজন মামনির কাছে যেতে না যেতেই মামনি তাড়াহুড়ো দেখে বলল, এই তোরা এসেছিস? এই দেখ, আমি একদমই ভুলে গেছিলাম, নীল তোদের নাস্তা দিতে বলে গেছিল। চল চল, দেরি হয়ে গেল। আরে মামনি, এত তাড়াহুড়ো করার কি আছে? আস্তে হাঁটো, পড়ে যাবে। মামনি অভয় দেখে বললেন, পড়বো না, চিন্তা করিস না। মামনির সাথে আমরা ডাইনিংয়ে গেলাম। মামনি রান্নাঘর থেকে 2টো প্লেট এনে আমাদের সামনে রাখলেন। আমরা সেদিকে তাকাতেই হা হয়ে গেলাম। প্লেট দুটোতে সুন্দর করে অর্ধেক আপেল, গোটা কমলা লেবু, মুঠো কয়েক কাজু বাদাম, 1 মুঠো খেজুর আর 1 গ্লাস করে দুধ। খাবারগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। এখন কি এই ভয়ানক জিনিসগুলো গিলতে হবে নাকি? সায়রা ভাবির দিকে তাকিয়ে দেখি ভাবিরও একই অবস্থা। মনে হচ্ছে এখনই বোধহয় চোখের মণি দুটো খসে পড়বে। সায়রা ভাবি ঠোঁট ফুলিয়ে দুঃখিনীর মতো করে বলল, আমি এসব কি দেখছি তারা? আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হতাশ ভঙ্গিতে বললাম, হ্যাঁ ভাবি, আমিও তাই দেখছি। আমাদের এখন এগুলো খেতে হবে? দুধ, আপেল, খেজুর? আমার দেবরটা কি প্রতিদিন হেলদি ফুল খাইয়ে খাইয়ে মারবে আমাদের? আমি নাক সিটকে বললাম, আমি সব খাবো না ভাবি। আমিও না। আমি বুদ্ধি খাটিয়ে বললাম, এক কাজ করি ভাবি, খেজুর আর আপেলটুকু খেয়ে বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিই গো। নীল ভাইয়া বুঝতেই পারবে না কিছু, আর আমাদেরও বকা খেতে হবে না। ভাবি আমার কথায় সাই মিলিয়ে বলল, ভেরি গুড আইডিয়া। তাড়াতাড়ি যা খাওয়ার খাও বনু, নীল আসার আগেই বাকিটা সারাতে হবে। আমরা নিজেদের মধ্যে বুদ্ধি পরামর্শ করছিলাম, তখনই মামনি কড়া গলায় বললেন, খবরদার বলে দিচ্ছি, ওটি করলে এক্ষুনি নীলকে কল করে ডাকবো আমি। দুই যে একেবারে এক ধাঁচের হয়েছ, দুটি খাবার না খাওয়া চোর। শোনো, নীল এইবারই সবার খাবার রুটিন বদলে দিয়েছে। আমাকেও তোদের মতো অল্প বিস্তর বাদাম আর খেজুর খেতে বলে গেছে। আমি এখন তোদের সাথে বসে খাবো আর পাহারা দেবো, যাতে তোরা কোনো প্রকার সলসাতুরি করতে না পারিস। আমি মায়াভরা কণ্ঠে বললাম, ও মামনি, আমার লক্ষ্মী মামনিটা এভাবে বলে না গো। আচ্ছা শোনো, আমি দুধ বাদ দিয়ে সব খাবো, ওনাকে প্লিজ কিছু বলো না, তাহলে আমাকে খুব মারবেন উনি। সায়রা ভাবিও একইভাবে বলল, মা, আমিও দুধ বাদ দিয়ে সব খাবো, প্লিজ আমার দেবরকে কিছু বলো না, ও যা রাগী, আমাকে রাগ দেখাতেই ছাড়বে না। মামনি না বোধ হোক মাথায় নেড়ে বললেন, শোনো, আমাকে কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করবি না। আমার ছেলে যা করেছে বেশ করেছে, তোদের বসে লাফিয়ে দাফিয়ে কাজ করেছে, অথচ নিজেদেরকে দেখ, তোদের শরীরে কিছু আছে? সবই ঠোঙ্গা। এখন নীল চলে এসেছে এবং সবাইকে জব্দ করবে দেখিস। তোদের দুজনকে সবচেয়ে বেশি জব্দ করবে ও। আরে বাবা, আজ বাদে কাল মা হবি, অথচ নিজেদের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। এখনও সময় আছে, বেশি বেশি করে খা আর একটু হেলদি হ, নয়তো কবে এখানে সেখানে মরে পড়ে থাকবি আর আমার ছেলে দুটোকেই বউহারা করবি। হাসি চেপে রেখে রাগি রাগি মুডে বললাম। আমি ভাবি একে অপরের মুখের দিকে তাকাতাকি করলাম। রাজ্যের অসহায়ত্ব ভর করেছে আমাদের চেহারায়। ইস, কোন বেড়াজালে পড়লাম রে বাবা।
সায়রা ভাবি চুপচাপ মুখ গোমরা করে বাদাম চিবোতে লাগলো, কিন্তু আমি কিছুতেই হাত দিলাম না। এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার মেয়ে আমি নই। তাই চিন্তাহীন চড়া গলায় বললাম, মামনি, তোমার ছেলেরা বউহারা হলে নতুন বউ কুড়িয়ে এনে দিও, এতে তোমার ছেলেদেরই তো আরও ভালো, নতুন বউ পাবে, তখন আর মরা বউদের কথা মনেই পড়বে না। মামনি প্রত্যুত্তরে আমার কান ধরে টানলেন, এক পল্টন হেসে বললেন, ওরে পাঁচি মেয়ে, আমার ছেলেদের কি মনে হয় তোর? ওরা যে কি প্রচণ্ড বউ পাগল, তা কি তুই জানিস না? আমার দুই ছেলে তোর মামাইকে হার মানায়, বুঝলি? আমি দুবদ্ধ হেসে বললাম, খুব বুঝেছি বাবা, এবার কানটা ছাড়ো মামনি, লাগছে তো। মামনি আমার কান ছেড়ে দিতেই সায়রা ভাবি সুরেলা কণ্ঠে বলল, আচ্ছা মা, আমার শ্বশুর আব্বু খুব বউ পাগল ছিল তাই না? আমি দাঁত কিলিয়ে বললাম, আরে ভাবি ছিল না বলো, এখনও বউ পাগলই আছে। আমার মামনিটা যা লাল টুকটুকে সুন্দরী, এমন বউ পেলে পাগল না হয়ে যাবে কোথায়? মামনি তেজি কণ্ঠে বললেন, তুই কিন্তু আমার হাতে মার খাবি এবার। আমি তোর মায়ের বয়সী শাশুড়িকে কেউ এসব বলে বজ্জাত মেয়ে? আমি খিলখিল করে হেসে বললাম, মামনি আমাকে মারবে তুমি? হি হি হি, তুমি জীবনে একদিন আমাকে ধমক পর্যন্ত দিতে পারোনি, আর মারবে? বাই দ্য ওয়ে মামনি, আই এম নট বজ্জাত গার্ল। বজ্জাত পদবিটা তোমার ছোট ছেলের নামের সাথে খুব যায়। হি ইজ মাই বজ্জাত স্যার। ভাবি আমার সাথে তাল মিলিয়ে অনেকটা সময় হাসলো। আমাদের হাসির বহরে মাপনির মন গড়ল না। উনি শক্ত গলায় বললেন, অনেক হেসেছিস, এখন তাড়াতাড়ি খেয়ে নে, নীল কিন্তু ভীষণ রাগ করবে। নীল ভাইয়ের নাম কানে যেতেই হতাশাগ্রস্ত হয়ে পড়লাম। জানি তো রাক্ষসটা ফিরে এসে আবার শাসন করতে লেগে পড়বে। সায়রা আমার মুখে গোটা কয়েক বাদাম পুড়ে দিয়ে বলল, তোমাকে নীল পড়তে বলে গেছে বুনু, পড়া না হলে দেবরজির কাছে খুব বকা খাবে। খেতে যখন হবে তখন আর বায়না করো না দেবরানী। মুখ গোমড়া করে সব বিষাদ জিনিসগুলো পেটে পুরলাম। বজ্জাত বেটা কি বলে গেছিল, স্ন্যাক্স রেডি করে রেখেছে। এই তোর স্ন্যাক্স নামের কলঙ্ক এসব, যত সব ফালতু খাদ্য খাওয়াচ্ছে। গরু ছাগলও এসব খাবার খেতে চাইবে না। সব কিছু ফিনিশ করার পর এবার পালা এলো দুধের। সকালে এক গ্লাস দুধ জোর করে নীল ভাইয়া খাইয়েছিল, এখন আবার খেতে হবে। ভাবি আমাকে আমার গ্লাস ধরিয়ে দিয়ে নিজের গ্লাসটা তুলে নিল। তারপর আমরা একসাথে নাক চেপে ধরে দ্রুতি নিয়ে বললাম, 1 2 3। 3 বলার সাথে সাথে ডকডক করে এক নিঃশ্বাসে গিলে ফেললাম। খাওয়া শেষে ওয়াক করে একটুখানি পানি খেয়ে নিলাম। তারপর নীল ভাইয়ের কথা মতো যেয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে ঢালা বর্ষণ ভিজিয়ে দিচ্ছে সব কিছু, থামার কোনো নামই নেই। নীল ভাইয়া প্রায় 1 ঘন্টা আগে গেছে, অথচ আসার কোনো নামগন্ধই নেই। বেশ চিন্তা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, লোকটা ছাতা নিয়ে গেছে তো? যাওয়ার সময় রোদ ছিল, ছাতা মনে হয় নিয়ে যায়নি, কিন্তু তাহলে যে নীল ভাইয়া ভিজে যাবে। সারাদিন আমাকে কেয়ারলেস বলে বলে খোটা দেয়, অথচ নিজেই একটা কেয়ারলেস পারসন। নিশ্চয়ই ভিজে ভিজে বাড়ি ফিরবে লোকটা। ইস, যদি জ্বর আসে তাহলে কি হবে? আমার সাথে কেন এটা করলি নীল? কেন কেড়ে নিলি তারাকে তুই? ক্ষুব্ধ গলায় বলল সাদীপ কথাটি। নীল শক্ত কণ্ঠে বলল, আমি তোকে ঠকাইনি সাদীপ। যে আমার তাকে শুধু আপন করে নিয়েছি, আর যে আমার ছিল তাকে নিশ্চয়ই তোর থেকে কেড়ে নিতে হবে না। তারা তোর মানে? কি আজে বাজে বলছিস তুই? তারা কখনো তোর ছিল না নীল, শুধু আমার স্টার ছিল, আর আমারই আছে। কোন অধিকারে ছিনিয়ে নিলি আমার ভালোবাসাকে? হাউ ডিয়ার ইউ নীল, অ্যান্সার মি, কোন অধিকারে? চিৎকার করে কথাগুলো বলল সাদীপ। নীল শান্ত গলায় উত্তর দিল, ভালোবাসিতে অধিকারটা আপনা আপনি আমার কাছে ধরা দেয় সাদীপ। তার আমার কলিজার টুকরা, আমার লাইফ, আমার সব কিছু। ওকে আমি কতটা ভালোবাসি তার কোনো ধারণাই তোর নেই। সাদীপ লালসে চোখ জোড়াতে তেজস্বী রাগ পুড়ে বলল, তুই স্টারকে যতটা ভালোবাসিস না কেন, বাট স্টার তো তোকে ভালোবাসে না নীল। ও শুধু তোকে ভয় পায়। একটা সময় তুই ওর সাথে যে বাজে আচরণ করেছিস, এরপরে কোন মুখে বলছিস ভালোবাসার অধিকারে বিয়ে করেছিস ওকে? তোকে স্টার ভালোবাসে না নীল। নীল তাচ্ছিল্য হেসে বলল, ও রিয়েলি? আচ্ছা বুঝলাম, তারা আমাকে ভালোবাসে না, বাট সাদীপ, ও কি তোকে ভালোবাসে? হ্যাঁ, আই ডু নট থিঙ্ক সো ইয়ার। তুই কি আমাকে খোঁচা দিচ্ছিস? ইনসাল্ট করছিস আমায়? না, একদমই না। আমি শুধু সত্যিটাকে সামনে আনছি। তারা ভালো করেই জানে সাদীপ, ওকে আমি তীব্র পরিমাণ ভালোবাসি বলেই শাসন করি। আমার হাজারটা শাসনের মধ্যে লুকিয়ে আছে আগলে রাখার প্রতিজ্ঞা, দায়িত্ববোধ আর সীমাহীন ভালোবাসা। তারাকে একদিন শাসন করে দেখিস ও তোর কথা শোনে কি না। না, শুনবে না, কিন্তু আমার কথা ঠিক শুনবে। সাদীপ ঠোঁটে মিথ্যে হাসির রেখা টেনে বলল, এস্টার তোর কথা কেন শুনে জানিস? কারণ ও তোকে ভয় পায়।
আমার স্টারকে তুই নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিস। তোর ইচ্ছে মতো চলে ফিরে বেড়ানো একটা রোবট বানিয়ে ফেলেছিস, যে 24 আওয়ার্স তোর হুকুম মেনে চলে, বাট সেটা ভয় পেয়ে। এটাকে ভালোবাসা বলে না নীল। ওইটুকু মেয়েটার থেকে তুই ওর স্বাধীনতা কেড়ে নিয়েছিস। আই অ্যাম ড্যাম শিওর ও নিজে থেকেই বিয়ে করেনি, তুই ওকে ফোর্স করেছিস বলে তোকে ও বিয়ে করতে বাধ্য হয়েছে স্টার। নীল রাগ চেপে কঠোর গলায় বলল, অনাধিকার চর্চা করছিস তুই। আমার ওয়াইফের সাথে আমি কেমন ট্রিট করব এটা নিশ্চয়ই তোর থেকে শিখতে হবে না আমায়। মাইন্ড ইউর বিজনেস, বিদ্রুপের সুরে। শি ইজ নট ইউর ওয়াইফ নীল। আমি মানি না এ বিয়ে, আর আমি এও জানি স্টারও এ বিয়ে মানে না। শি ডিড নট অ্যাকসেপ্ট ইউ। তারা আমাকে অ্যাকসেপ্ট করুক বা না করুক এটা তোর ভাবার বিষয় না। ডোন্ট ক্রস ইউর লিমিট। দাঁতে দাঁত চেপে সাদীপ গভীর আক্রোশ নিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড না হলে তোকে আমি এতক্ষণ খুন করে পদ্মা নদীতে ভাসিয়ে দিতাম। তোর লাক কিন্তু নিখুঁতভাবে ফেভার করে গেছে নীল। লাকটা তোর সত্যি ভালো। নীল ঠোঁট জোড়া প্রসারিত করে বিস্তর হাসল। সাদীপের চোখের দিকে তাকিয়ে বলল, একই কাজ আমি 4 বছর আগেই করে ফেলতাম, যেদিন তুই তারার দিকে চোখ তুলে তাকিয়েছিলি। কিন্তু ওই যে আমার দুর্বলতা, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয় পারিনি রে ভাই তোকে কোনোভাবে আঘাত করতে। ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা, আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোকে কি করে আঘাত করতাম আমি বল। তৎক্ষণাৎ সাদীপ চোখ মুখে রক্তিম বর্ণ ধারণ করলো। পরবর্তীতে তার ছলছলে নয়ন জোড়াতে একরাশ হতাশা পড়ে আবেগী সুরে বলল, আমাকে তুই খুব বাজেভাবে আঘাত করেছিস নীল। আমার এই ক্ষত আর ভালো হওয়ার নয়। কি পেলি বল আমাকে ধোঁকা দিয়ে? কেন বলিস নি ওকে তুই ভালোবাসিস নীল? বিশ্বাস কর, বললে হয়তো আজ আমি ওকে ভালোবাসতাম না। ওকে হারিয়ে ভেতরে ভেতরে গুমড়ে মরতাম না। তোর কাছে জবাব চাইতাম না। কেন কেড়ে নিলি আমার স্টারকে নীল? আমি আমার লিটল স্টারকে খুব ভালোবাসি রে। কথাটা বলেই উল্টো দিকে ঘুরে দাঁড়ালো সাদীপ, ওর টলমলে চক্ষু জোড়া নীলের থেকে আড়াল করার জন্য। নীল সাদীপের কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, মাত্র 4 বছরের ভালোবাসাকে হারিয়ে তুই ভেতরে ভেতরে কেঁদে মরছিস? তাহলে 9 বছর 11 মাস 14 দিন 6 ঘন্টা 40 মিনিটের ভালোবাসাকে হারিয়ে ফেললে আমার কি হতো বল? কি করে বাঁচতাম আমি আমার পিসিটাকে ছাড়া? ডুবে ডুবে ভালোবেসে গেছি ওকে, তাই আমার ভালোবাসাকে কখনোই প্রকাশ করিনি কারো সামনে। আমার ভালোবাসা আমার বুকের মধ্যে অনলিমি করা ছিল সাদীপ। তারার প্রতি আমার ইনসিকিউরিটিগুলোকে যে লক্ষণীয়ভাবে দেখেছে সেই শুধু অনুমান করতে পারে আমি তারাকে পাগলের মতো ভালোবাসি। তোর মনে আছে আমি তারাকে কথায় কথায় ধমকাতাম, এমনকি তোর সাথে বেশি মিশতেও দিতাম না, কারণ আমি ওকে প্রতিটা মুহূর্তে আগলে রাখতাম। একটা ফুলের টোকাও লাগতে দেইনি কখনো ওর গায়ে। কেন করতাম জানিস? বাধ্য শাসনে কেন রাখতাম ওকে বলতে পারিস? কখনো ভেবে দেখেছিস কেন এমন করি? সময় হলে একবার আমার ভালোবাসার গভীরতা মেপে দেখিস সাদীপ। যেদিন বুঝবি তোর স্টারকে আমি কতটা ভালোবাসি সেদিন আর এই নীলকে দোষারোপ করতে পারবি না তুই। আমি তোকে ঠকাইনি ভাই, শুধু ভালোবাসায় সেলফিশ হয়েছি একটু। তারাকে হারিয়ে ফেললে আমি দিশেহারা হয়ে পড়তাম রে, পাগল হয়ে যেতাম। আমি কেমন তা তুই খুব ভালো করে জানিস সাদীপ। আমি সেদিন আর কোনো অপশন খুঁজে পাইনি। হারিয়ে ফেলার ভয় আমায় কুরে কুরে খাচ্ছিল রে, তাই এই স্টেপটা নিয়েছিলাম। তোর স্টারকে আমি তোর থেকে কেড়ে নিইনি সাদীপ। আই রিয়েলি লাভ হার। পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কাছে অপরাধী, অনেক বড় অপরাধী। মাথা নিচু করে সাদীপ দীর্ঘশ্বাস ফেলল। কষ্টগুলো ক্রমশ বুক ভার করে দিচ্ছে তার। গলায় আটকে যাচ্ছে কত্ত রাশি। কি করে ক্ষমা করবে সে নীলকে? ক্ষমা করার মতো কাজ কি নীল করেছে? প্রিয় মানুষটাকে তো ছিনিয়ে নিয়েছে, এ ভুলের কি ক্ষমা আদৌ হয়? সাদীপ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলল, ছোট থেকেই আমরা একরকম, চলাফেরা, কথাবার্তা, পছন্দ অপছন্দ সব কিছুই আমাদের সিমিলার। তোর যেটা পছন্দ হতো সেটা আমারও হতো। তুই বিনা বাক্যে তোর প্রিয় জিনিসগুলো হাসি মুখে আমাকে দিয়ে দিতি নীল। কিন্তু আজ এই বড় বেলায় এসে প্রিয় মানুষটাকে নিজের কাছে রেখে দিলি ইয়ার। যদিও এতে তোকেই বা কী করে দোষ দেব? ভালোবাসার জিনিসটাই এমন, যে পায় তার হাতের মুঠোয় পৃথিবীর সব সুখ এসে ধরা দেয়, আর যে পায় না তার বুকে যেন পাহাড় সমান কষ্ট এসে জমা হয়। বিশ্বাস কর, যদি আমার স্টারকে ভাগ করা যেত তাহলে ওকে 2 টুকরো করে অর্ধেক তোকে দিতাম আর অর্ধেক আমার কাছে রাখতাম। তাহলে আমরা দুজনেই হ্যাপি থাকতাম। বাট আনফর্চুনেটলি স্টার তো এক পিসি আছে। আমরা দুজন কখনো স্টারকে পাবো না, যে কোনো একজনই পাবে স্টারকে। অ্যাট লাস্ট স্টার তোর হলো, ও আর আমার রইল না। জানি না কী করে সহ্য করবো এই কষ্টটা, কিন্তু সহ্য না করে উপায় তো নেই। আমাকে যে করেই হোক সহ্য করতেই হবে। তোকে আমি ক্ষমা করবো না নীল। আমাদের বন্ধুত্বের মধ্যে কখনো কোনো ডিস্টেন্স ক্রিয়েট হবে না। আমি যেমন স্টারকে ভালোবাসি তেমনি তোকেও ভালোবাসি, বাট স্টিল আই ক্যান্ট ফরগিভ ইউ। একটা কথা মনে রাখিস,
স্টারকে শাসন করতে গিয়ে যদি ওর স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ হয়, যদি ওর ফ্রিডম নষ্ট হয়, ওর ঠোঁটের হাসি হারিয়ে যায়, তাহলে সেদিন আমি কোনো বাধা মানব না, আমাদের বন্ধুত্বের কথা মাথায় রাখবো না। তোর ভালোবাসা নামক জেলখানা থেকে আমি আমার স্টারকে যেভাবেই হোক মুক্ত করে আনবো। কেউ আমায় ঠেকাতে পারবে না, আই প্রমিস। নীল ভিন্ন হেসে কনফিডেন্ট নিয়ে বলল, ওই দিনটা কখনোই আসবে না সাদীপ, সো ডোন্ট ওয়ারি। আমি আসি, ইয়ার অনেক লেট হয়ে গেছে। সাদীপ ভরা কণ্ঠে বলল, স্টপ নীল, এত ভারী বৃষ্টির মধ্যে তুই যাবি মানে? ভিজে যাবি তো। আর এত তারা কিসের? টেনশন করিস না, তোকে খুন করে আমার স্টারকে বিধবা আমি করব না। তুই বরং একটু বসে এক কাপ কফি খেয়ে নে, বৃষ্টি কমলে ফিরে যাস। দেখ, ভালোবাসাকে টেনে আমাদের ফ্রেন্ডশিপ আমি নষ্ট করব না, আর তোকে করতে দেব না। নীল ঠোঁট এগিয়ে হেসে বলল,